হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে প্রথম পর্বে অর্থাৎ ডে ওয়ানে আমরা আগের ভিডিওতে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি বা লেখমালা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ লিপি বা লেখমালার উদাহরণ সহ সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। আজকে আমরা ডে টু দ্বিতীয় দিনে প্রাচীন ভারতের ইতিহাসের ভারতীয় প্রাচীন মুদ্রাগুলির পরিচয় আমরা জানব। এই ভারতীয় প্রাচীন মুদ্রা থেকে বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসেই। তাই আজকে আমরা সেই মুদ্রাগুলোর সময়কাল, তাতে কোন ধাতু ব্যবহৃত হতো, সেগুলো আমরা জানবো। এক জায়গাতে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা, হয়তো আপনাদের খুব কাজে লাগতে পারে। দেখুন, ভারতীয় প্রাচীন মুদ্রার নাম হচ্ছে প্রথমে নিস্ক, যেটি ঋগ্বেদে উল্লেখ আছে। তাই সময়কালটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগও কিন্তু আর্যদের কিন্তু কেনাবেচাতে বিনিময়ের মাধ্যম ছিল নিস্ক। যেটি ব্যবহৃত হতো, কোন ধাতুতে তৈরি হতো, সেটি হচ্ছে উত্তর হচ্ছে সোনা। তারপর হচ্ছে মনা, দ্বিতীয় মুদ্রা মনা, এটিও কিন্তু সময়কাল ঋগ বৈদিক যুগে। বিশেষত ঋগ্বেদে এই মুদ্রার নাম উল্লেখ আছে। এইখানে এই মুদ্রা সাধারণত সোনা দিয়ে তৈরি করা হতো। তারপরে চলে যাচ্ছি আমরা শতমান ও কৃষ্ণল ল, কিন্তু এটা এটি পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ ঋগ্বেদের পরবর্তী বৈদিক যুগের শেষের দিক করে পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাচ্ছি বৈদিক সাহিত্যের উল্লেখ আছে। কিন্তু এটি কোন ধাতুতে তৈরি হতো বা নির্মিত হতো সেটির কিন্তু বিশেষ কোনো কিছু উল্লেখ পাওয়া যায়নি। মাসক, পরের মুদ্রার নাম হচ্ছে মাসক। মৌর্য যুগে যথেষ্ট প্রচলন ছিল এটি চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে এবং অর্থশাস্ত্রে, কৌটিল্য অর্থশাস্ত্রে এই মুদ্রার উল্লেখ আছে। ব্যবহৃত ধাতু হচ্ছে রূপ। তারপর হচ্ছে কাসু বা ক্যাসু, চোল রাজত্বকালে এটি প্রচলিত মুদ্রা। ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। পরবর্তী মুদ্রা নাম হচ্ছে পতিন, সাতবাহনের রাজত্বকালে প্রচলিত ছিল। এটি সীসা, তামা, টিন মিশ্র ধাতু দিয়ে নির্মিত হতো। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী মুদ্রা কাহাপন। এটি মৌর্য যুগের সময়কালে। এর ব্যবহৃত ধাতু বা কোন ধাতু দিয়ে নির্মিত হতো বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি অপর নাম, এটি বৈদিক সাহিত্যে উল্লেখ আছে কারসাপন। এর প্রকৃত নাম কিন্তু কারসাপন, কিন্তু বৈদিক সাহিত্যে উল্লেখ আছে কাহাপন। মৌর্য যুগে একটি প্রচলিত জনপ্রিয় মুদ্রা, বৈদিক সাহিত্যে উল্লেখ আছে, তবে সেটা কাহাপন নামে, কিন্তু প্রকৃত নাম হচ্ছে কারসাপন। এটির অপর নাম হচ্ছে কারসাপন। চলে যাচ্ছি আমরা দিনার। গুপ্ত যুগে, সময়কাল হচ্ছে গুপ্ত যুগ, সোনা দিয়ে নির্মিত হতো। পরবর্তী মুদ্রা নাম হচ্ছে রূপক। এটিও গুপ্ত যুগে একটি প্রচলিত জনপ্রিয় মুদ্রা, যেটি রূপ ধাতু দিয়ে নির্মিত হতো। তারপর হচ্ছে কার্সপন, দক্ষিণ ভারতে প্রচলিত। সাধারণত এটি চোল রাজত্বকালে একটি প্রচলন ছিল এই মুদ্রা, সোনা এবং রূপ দিয়ে নির্মিত হতো। পরের মুদ্রা হচ্ছে কপর্দক পুরাণ, সেন যুগে প্রচলিত একটি মুদ্রা, যেটি রূপ দিয়ে নির্মিত হতো। লাস্ট মুদ্রা দ্রচম এবং নারায়ণী, এটি পাল যুগে প্রচলিত ছিল এবং জনপ্রিয় মুদ্রা, যেটি রূপ দিয়ে নির্মিত হতো। তাহলে বন্ধুরা, এই একটি ভিডিওতেই আমরা কিন্তু প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি, পুরো যতগুলো মুদ্রার নাম পাওয়া যায় ইতিহাস থেকে, তার এক জায়গায় করে দিলাম। হয়তো আপনাদের খুব কাজে লাগতে পারে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। প্রয়োজন মনে করলে খাতাতে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আমরা এবার চলে যাব কিছু গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহিত্য নিয়ে আলোচনা করব প্রাচীন ভারতে। বন্ধুরা, আমরা এবার সেই গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহিত্য না, বিদেশি পর্যটক লেখকদের বিবরণ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। ভারতে আগত বিদেশি পর্যটক এবং তাদের রচিত গ্রন্থগুলির বিবরণ একটু তুলে ধরলাম, হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে। তো প্রথমে দেওয়া হয়েছে যেটি সাধারণ ইতিহাস, রচয়িতা বা পর্যটক হচ্ছেন পলিবিয়াস। পলিবিয়াস, যিনি খ্রিস্টপূর্ব 2য় শতকে ভারতবর্ষে এসেছিলেন, দেশে হচ্ছে গ্রিস দেশ থেকে। এই গ্রন্থ থেকে
ব্যাকটেরীয় গ্রিকদের আক্রমণের কথা আমরা জানতে পারি। দ্বিতীয় বৈদেশিক সাহিত্যের নাম হচ্ছে ইন্ডিকা, প্রত্যেকেই আমরা জানি, যেটা রচয়িতা এবং পর্যটক হচ্ছেন যিনি ভারতে এসেছিলেন মেগাস্তিনিস, সেলুকাসের দূত। হ্যাঁ, গ্রিস দেশ থেকে এসেছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। তাদের রাজত্বকাল, মৌর্য সাম্রাজ্যের কথা, সমকালীন ভারতের সম্পর্কে অনেক তথ্য আমরা এই ইন্ডিকা থেকে জানতে পারি। তারপরে পরবর্তী বৈদেশিক সাহিত্য হচ্ছে বা গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি, যেটি রচয়িতা হচ্ছেন বা পর্যটক হচ্ছেন হিউয়েন সাউ, যিনি চীন দেশ থেকে এসেছিলেন, প্রত্যেকেই জানেন। তার আগমনের সময়কাল হচ্ছে 629 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতবর্ষে এসেছিলেন। এই গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধনের রাজত্বকাল, বৌদ্ধ ধর্ম, সন্ন্যাসীদের এবং সমকালীন ভারতবর্ষের অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতির কথা আমরা জানতে পারি। ফো কুও কি, এটার পর্যটক বা রচয়িতা হচ্ছেন ফাহিয়েন, যিনিও কিন্তু চীন দেশ থেকে এসেছিলেন। আগমনের সময়কালটা হচ্ছে 399 থেকে 414 খ্রিস্টাব্দ। ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালের বর্ণনা এই গ্রন্থ থেকে আমরা পাই। পরের গ্রন্থ হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। ন্যাচারাল হিস্ট্রি বা এর অপর নাম হচ্ছে ন্যাচারালিস হিস্টোরিয়া। ইনি খ্রিস্টীয় প্রথম শতকে এসেছিলেন প্লিনি, রোম দেশ থেকে। এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন ভারতবর্ষের প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, রোমের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য আমরা কিন্তু এই গ্রন্থ থেকে জানতে পারি। পরবর্তী বৈদেশিক সাহিত্য হচ্ছে ক্রিশ্চিয়ান টপোগ্রাফি। রচয়িতা হচ্ছেন কসমস, গ্রিস দেশ থেকে এসেছিলেন। হ্যাঁ, সময়কালটা ঠিক বলতে পারছি না বা জানা নেই, এরকম কোনো তথ্য নেই। ইনি গ্রিক বণিক এবং বৌদ্ধ সন্ন্যাসীদের অনেক তথ্য আমরা এখান থেকে জানতে পারি। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, সমকালীন ভারতের অর্থনৈতিক অবস্থা এই গ্রন্থ থেকে আমরা জানতে চলে এলাম। বন্ধুরা, আমরা পরবর্তী বৈদেশিক সাহিত্য, প্রথম বৈদেশিক সাহিত্যটা যেটা দেখতে পাচ্ছেন ফুতুহ অল বুলদান। ফুতুহ অল বুলদান, ইনি রচয়িতা হচ্ছেন বা পর্যটক হচ্ছেন অল বালা দুরি, যিনি আরব দেশ থেকে এসেছিলেন। এই গ্রন্থ থেকে বা এই বৈদেশিক সাহিত্য থেকে আমরা আরবদের ভারত আক্রমণের ইতিহাস, অনেক তথ্য আমরা জানতে পারি। এবং এই অল বালাদুনি এসেছিলেন কিন্তু নবম শতকে। তারপরে গ্রন্থ বৈদেশিক সাহিত্য হচ্ছে তহকিক ই হিন্দ, একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহিত্য বা গ্রন্থ, যেটি বহুবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও আসবে। এর রচয়িতা হচ্ছেন বা পর্যটক হচ্ছেন অল বেরুনি, যিনি গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন এবং আরব দেশ থেকে আসেন। এই গ্রন্থ থেকে আমরা সুলতান মাহমুদ কর্তৃক মথুরা এবং সোমনাথ মন্দির লুণ্ঠনের ইতিহাস আমরা অনেক কিছু জানতে পারি। তার প্রকৃত নাম হচ্ছে আবু রিহান মুহাম্মদ বিন আহমদ আল বিরুনি, মনে রাখবেন, নামটাও কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, তারপরের গ্রন্থ হচ্ছে একটি জনপ্রিয় গ্রন্থ বৈদেশিক সাহিত্য কিতাব উল রিহলা, যেটার রচয়িতা বা পর্যটক হচ্ছেন ইবন বতুতা। ইনিও কিন্তু মরক্কো দেশ থেকে এসেছিলেন, যেটা হচ্ছে বর্তমানে আফ্রিকা, এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এসেছিলেন এবং পরবর্তীকালে ভারতবর্ষে এসে দিল্লির কাজী পদে উনি নিযুক্ত হয়েছিলেন ইবন বতুতা। আরেকটি গ্রন্থ প্রায় পরে দেখবেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, জিওগ্রাফিকা, যেটির পর্যটক বা রচয়িতা হচ্ছেন স্ট্র্যাবো, গ্রিস দেশ থেকে এসেছিলেন। এই গ্রন্থটুকু কিন্তু আমরা বন্ধুরা ভারতবর্ষের বহু গুরুত্বপূর্ণ তথ্য, ভারত বিষয়ক বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা বন্ধুরা প্রাচীন ভারতের মুদ্রা, সেগুলি কোন সময়কালের, কোন ধাতু দিয়ে নির্মিত হতো, এবং বৈদেশিক সাহিত্য, তাদের রচয়িতাকে, কোন পর্যটক কোন সময় কোন দেশ থেকে কার রাজত্বকালে এসেছিল, সেটারও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানলাম। প্রত্যেকেই জানেন যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হচ্ছে দুটি, প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। আর প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে চারটি ভাবে ভাগ করা যায়, সেটা প্রত্যেকেই জানেন। লিপি বা লেখমালা 1, 2 হচ্ছে মুদ্রা, 3 হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা, আর 4 নম্বর হচ্ছে প্রত্নবস্তু। আমরা ইতিপূর্বেই প্রথম ভিডিওতে আমরা
ডে ওয়ানে আমরা লিপি বা লেখমালার একবারে সম্পন্ন করে দিয়েছি। আজকে দ্বিতীয় দিনে আমরা মুদ্রা কমপ্লিট করলাম, সেই সঙ্গে বৈদেশিক সাহিত্যগুলো আমরা তুলে ধরলাম, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।